আন্তর্জাতিক ব্যবসা শব্দটা শুনলেই কেমন যেন কঠিন আর জটিল মনে হয়, তাই না? চলুন আজ এ ব্যাপারটাকে একদম সহজ করে ফেলি আর ধাপে ধাপে দেখি কিভাবে একটা কোম্পানি বিশ্বমঞ্চে নিজের জন্য জায়গা তৈরি করে নেয়। তো আসল প্রশ্নটা হচ্ছে এটাই, একটা ছোট্ট স্থানীয় ব্যবসা কিভাবে সারা বিশ্বর মানুষের কাছে পরিচিত হয়ে ওঠে। এই যে পুরো যাত্রাটা, এটা কিন্তু একদিনে হয় না। এটা আসলে অনেকগুলো ছোট বড় আর খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের যোগফল। এই যাত্রার ম্যাপটা কিছু কৌশলগত সিদ্ধান্তের উপর নির্ভর করে, আর এই কৌশলগুলোই হলো একটা কোম্পানির গ্লোবাল প্লেবুক। তো আজ আমরা ঠিক এটাই খুলে দেখতে যাচ্ছি। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক। আচ্ছা, তো সবার আগে যে প্রশ্নটা আসে, বিশ্ববাজারে যখন কোনো কোম্পানি ঢুকতে চায়, তাদের প্রথম আর সবচেয়ে বড় সিদ্ধান্ত হলো কি বিক্রি করা হবে। কোম্পানি কি তার চেনা প্রোডাক্টটাই নতুন বাজারে নিয়ে যাবে, নাকি তাতে কোনো পরিবর্তন আনবে? সাধারণত কোম্পানিগুলো এই ক্ষেত্রে তিনটে মূল কৌশল নিয়ে চলে। চলুন এক এক করে দেখে নেওয়া যাক এই তিনটে কৌশল আসলে কি এবং কিভাবে কাজ করে। প্রথম কৌশলটা সবচেয়ে সোজা। কোম্পানি তার যে প্রোডাক্টটা আছে সেটাকেই কোনোরকম বদল না করে বিদেশে বিক্রি করা শুরু করে দেয়। এর সবচেয়ে বড় সুবিধা কি? নতুন করে রিসার্চ বা প্রোডাকশনে কোনো বাড়তি খরচ নেই, একদম সিম্পল। এবার দ্বিতীয়টা, প্রোডাক্ট অ্যাডাপ্টেশন। এটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। এখানে কোম্পানি তার প্রোডাক্টটাকে স্থানীয় বাজারের চাহিদা অনুযায়ী একটু বদলে নেয়। যেমন ধরুন, প্রক্টার অ্যান্ড গ্যাম্বল যখন ভারতে তাদের টাইড ডিটারজেন্ট আনে, তারা ওখানকার বাজারে কথা ভেবে সেটার দাম কমাতে নতুন একটা ফর্মুলা তৈরি করেছিল। আর ৩ নম্বর কৌশলটা হলো সবচেয়ে চ্যালেঞ্জিং। এখানে একটা নির্দিষ্ট বাজারের কথা মাথায় রেখে একেবারে শূন্য থেকে একটা সম্পূর্ণ নতুন প্রোডাক্ট ডিজাইন করা হয়। মানে কোম্পানিকে আবার সেই ড্রয়িং বোর্ডে ফিরে যেতে হয়, একেবারে গোড়া থেকে শুরু করতে হয়। কিন্তু শুধু প্রোডাক্ট ঠিক করলেই তো সব হয় না, তাই না? ক্রেতারা প্রোডাক্টটাকে কিভাবে দেখছেন, মানে প্রোডাক্টটা কোন দেশে তৈরি, সেটাও কিন্তু একটা বিরাট ব্যাপার। আর এটাই আমাদের পরের আলোচনার বিষয়, এই মেড ইন এফেক্ট। ব্যাপারটা কি বলুন তো? অনেক সময় আমরা কিন্তু কোনো জিনিস কেনার আগে দেখি যে ওটা কোথায় তৈরি হয়েছে। ভেবে দেখেছেন কখনো? যেমন ধরুন, অনেকে মনে করেন জাপানে তৈরি গাড়ি বেশি টেকসই হয়, বা ইতালির ফ্যাশন পণ্য মানেই দারুণ কিছু। ক্রেতাদের এই যে ধারণা, একেই বলা হয় কান্ট্রি অফ অরিজিন এফেক্ট। আমরা তো সাধারণত ভাবি যে নতুন নতুন আইডিয়া বা ইনোভেশন উন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে আসে। কিন্তু সবসময় কি এটাই সত্যি? কি হবে যদি এই স্রোতটা উল্টো দিকে বয়? এই উল্টো স্রোতের ধারণাটাকেই বলা হয় রিভার্স ইনোভেশন। সোজা কথায়, একটা প্রোডাক্ট প্রথমে কোনো উন্নয়নশীল দেশের জন্য ডিজাইন করা হলো, আর তারপর সেই সফল প্রোডাক্টটাই উন্নত দেশগুলোর বাজারে নিয়ে আসা হলো। আর এর একটা চমৎকার উদাহরণ হল নেসলে। তারা প্রথমে ভারতের গ্রামের মানুষের জন্য কম দামে কম ফ্যাটযুক্ত ম্যাগি নুডলস তৈরি করেছিল। আর দেখুন, সেই একই নুডলস পরে অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডের মতো দেশেও একটা সাশ্রয়ী আর হেলদি অপশন হিসেবে সুপারহিট হয়ে যায়। বেশ, প্রোডাক্ট তো ঠিক হয়ে গেল, কিন্তু এবার কাঁচামাল কোথা থেকে আসবে আর তৈরি জিনিসটা ক্রেতার কাছে পৌঁছাবে কিভাবে? চলুন পরের ধাপে যাওয়া যাক। গ্লোবাল সোর্সিং, মানে কোম্পানিগুলো খরচ কমানোর জন্য পৃথিবীর বিভিন্ন দেশ থেকে কাঁচামাল বা অন্যান্য সার্ভিস কেনে। এর মূল উদ্দেশ্যটাই হলো কম মজুরিতে ভালো শ্রমিক বা সস্তায় ভালো কাঁচামালের সুবিধা নেওয়া। দেখুন, গ্লোবাল সোর্সিংয়ের কিন্তু অনেক সুবিধা আছে। যেমন প্রোডাকশন খরচ কমে, বিশ্বমানের টেকনোলজি পাওয়া যায়, কিন্তু এর কিছু ঝুঁকিও তো আছে, তাই না? যেমন ধরুন, পেটেন্ট বা ডিজাইন চুরি যাওয়ার ভয় থাকে, আবার সাপ্লাই চেনে হঠাৎ করে কোনো সমস্যাও দেখা দিতে পারে। তো কাঁচামাল জোগাড় হলো, এবার প্রোডাক্টটা ক্রেতার হাতে পৌঁছানোর পালা। একটা নতুন দেশে এই ডিস্ট্রিবিউশন চ্যানেলটা কিভাবে তৈরি করা যায়? এর জন্য মূলত ৩টে রাস্তা আছে। এক, কোনো স্থানীয় কোম্পানির সঙ্গে হাত মেলানো, মানে জয়েন্ট ভেঞ্চার করা। ২, ওখানকার কোনো কোম্পানিকে কিনে নিয়ে তার তৈরি নেটওয়ার্কটা ব্যবহার করা। আর ৩ নম্বর উপায় হলো একেবারে গোড়া থেকে নিজের ডিস্ট্রিবিউশন সিস্টেম তৈরি করা। আমরা আলোচনার প্রায় শেষ দিকে চলে এসেছি। এখন যে প্রশ্নটা বাকি সেটা হলো, প্রোডাক্টটা আসলে কোথায় তৈরি হবে? নিজের দেশে নাকি অন্য কোথাও?
এইখানে দুটো শব্দ নিয়ে প্রায় একটা কনফিউশন তৈরি হয়, আউটসোর্সিং আর অফশোরিং। চলুন ব্যাপারটা একটু পরিষ্কার করে নিই। আউটসোর্সিং মানে হলো নিজের কোম্পানির কোনো একটা কাজ অন্য একটা কোম্পানিকে দিয়ে করানো। আর অফশোরিং হলো নিজের কোম্পানিরই একটা ইউনিট বা পুরো ফ্যাক্টরি অন্য কোনো দেশে নিয়ে যাওয়া। ধরুন একটা আমেরিকান কোম্পানি তাদের কাস্টমার সার্ভিসের কাজটা ভারতের কোনো কোম্পানিকে কন্ট্রাক্ট দিল। এটা হলো আউটসোর্সিং। আর যদি ওই আমেরিকান কোম্পানিটা ভারতেই নিজেদের একটা অফিস খুলে সেখানকার লোক দিয়ে কাজটা করায়, তখন সেটা হবে অফশোরিং। গ্লোবালি প্রোডাকশনের ক্ষেত্রে কোম্পানিগুলো মূলত তিনটে পথ নেয়। এক, সবচেয়ে সেফ অপশন, নিজের দেশে জিনিস বানিয়ে বিদেশে রপ্তানি করা। দুই, বিভিন্ন দেশ থেকে পার্টস এনে একটা দেশে অ্যাসেম্বল করা, যেমনটা ডেল তাদের কম্পিউটারের ক্ষেত্রে করে। আর তিন, সবচেয়ে বড় পদক্ষেপ, পুরো প্রোডাকশনটাই বিদেশে করা, যেমন একসময় নোকিয়া ভারতে তাদের ফোনের জন্য বিশাল ফ্যাক্টরি বানিয়েছিল। তো এতক্ষণ ধরে আমরা আন্তর্জাতিক ব্যবসার অনেকগুলো দিক নিয়ে কথা বললাম। এখন সময় হয়েছে এই পুরো পাজলটাকে একসাথে মেলানোর। আসলে প্রোডাক্ট কি হবে, মানুষ সেটা নিয়ে কি ভাববে, কাঁচামাল কোথা থেকে আসবে আর প্রোডাকশন কোথায় হবে, এগুলো কোনো আলাদা আলাদা সিদ্ধান্ত নয়। এগুলো সবই একটা বড় গ্লোবাল স্ট্র্যাটেজির একে অপরের সাথে জুড়ে থাকা অংশ, ঠিক একটা পাজলের টুকরোর মতো। এই যে আলোচনা, এটা আমাদের একটা খুব জরুরি প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। আজকের এই দ্রুত বদলে যাওয়া দুনিয়ায়, যেখানে টেকনোলজি আর দেশের সীমানা দুটোই পাল্টাচ্ছে, সেখানে এই গ্লোবাল বিজনেসের প্লেবুকের পরের অধ্যায়টা কি হতে চলেছে? ভাবনার বিষয়ে, তাই না?